হ্যালো ফ্রেন্ড। সো সকাল সকাল আরেকটি ক্লাস নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি সকাল তো বলা যায় না, দুপুর চলে এসেছে, দুপুর হয়ে গেল। সো ফ্রেন্ড, হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং আরেকটি ক্লাস করার জন্য ফিজিক্যাল এবং মেন্টালি রেডি আছো। আমরাও সেমভাবে চলে আসলাম তোমাদেরকে যাতে আরেকটি ইনফরমেটিভ ক্লাস দিতে পারি, তো তার জন্য সেভাবে চলে আসলাম। সো ফ্রেন্ড, আমাদের আজকের ক্লাসটি থাকছে যে তোমরা যেভাবে দেখেছো থাম্বনেলের মধ্যে, যে ইন্ডিয়ান পলিটি থেকে, ভারতীয় সংবিধান থেকে কিন্তু আমাদের ক্লাসটি থাকছে। তো তোমরা বলতে পারো অনেকে, স্যার আর কত ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে? আমরা তো তার উপর ব্যাক টু ব্যাক 11টি ক্লাস কমপ্লিট করে নিয়েছি এবং আজকে 12 নম্বর ক্লাস করতে যাচ্ছি। ইয়েস। সো ফ্রেন্ড, আমরা নেক্সট ক্লাস থেকে অন্যান্য সাবজেক্টগুলো করবো। তোমরা বলতে পারো যে স্যার অন্যান্য সাবজেক্টগুলো তো করা ইম্পর্টেন্ট, কারণ অন্যান্য সাবজেক্টগুলো তো আমাদের কমপ্লিট করতে হবে নাকি? ইয়েস, আমরা জানি তো সেগুলো। তো আমরা সেভাবে প্ল্যান করে আমরা আগামীকাল থেকে আমরা ইন্ডিয়ান হিস্ট্রির উপর নিয়ে আসবো। ইন্ডিয়ান হিস্ট্রির উপর বেস করে আমরা কয়েকটি ক্লাস করাবো ব্যাক টু ব্যাক, সেমভাবে অন্যান্য সাবজেক্টগুলো থাকবে। সো ফ্রেন্ড, আশা করবো তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো, আর যারা দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখতে পারবে। তাছাড়া উপরে দেবো আই বটনে ক্লিক করো, আমাদের প্রিভিয়াস ক্লাসটি দেখতে পারবে। তো আমাদের আজকের টপিক থাকবে যে ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম অথবা জুডিশিয়ারি সিস্টেমের উপর থেকে আজকে আমাদের ক্লাস, ভারতীয় বিচার ব্যবস্থা থেকে। তো তোমরা তার আগেও করেছো, আমরা একটি ক্লাস করে নিয়েছি। তো যারা এখন পর্যন্ত শেষ কিছু করেনি অবশ্যই করে নাও যে ফ্রেন্ড, তাড়াতাড়ি করে নাও। যারা করোনি, তোমরা অনেকে বলছো যে নোটিফিকেশন পাচ্ছ না, তো পাচ্ছ না দ্যাট মিনস তো হতে পারে ফ্রেন্ড তোমরা সাবস্ক্রাইব করো নি আমাদের চ্যানেল এখন পর্যন্ত। আর যদিও সাবস্ক্রাইব করে থাকো তাহলে পাশে থাকা যে বেল আইকন সেখানে কিন্তু ক্লিক করো নি, তো অবশ্যই করে নেবে যদি রেগুলার মিস না করতে চাও আমাদের ক্লাসগুলো। তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো আমাদের ক্লাসে এটি সকল আপডেটের জন্য। তোমরা সেখানে অবশ্যই জয়েন হতে পারো, সেখানে অলরেডি প্রচুর সংখ্যক মানুষ আছে। তোমরাও চাইলে সেখানে জয়েনে আমাদের ক্লাসে সকল আপডেট, অনেকে বলো যে নোটিফিকেশন পাচ্ছ না, তো সেখানে আমরা তো ক্লাস রিলেটেড ক্লাসের ইভেন্টও শেয়ার করে দিচ্ছি, তোমরা সেখান থেকে নোটিফিকেশন পেয়ে যাবে। সো ফ্রেন্ড, লেটস স্টার্ট। সো আমাদের আজকের কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা অনেক কিছু শিখতে পারবে তার জন্য এই ক্লাস থেকে। তো তার জন্য অবশ্যই লাস্ট অবধি থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেন ভালোভাবে পার্টিসিপেট করবে। কোথায় পার্টিসিপেট করবে? তো তোমাদের জন্য লাইভ চ্যাট বক্স ওপেন থাকা, সেখানে অবশ্যই সবাই পার্টিসিপেট করবে। তো আশা করি সবাই টাইম নিয়ে ক্লাস করতে চলে এসেছো। তো টাইম নিয়ে আসলে কিন্তু ক্লাসগুলো ইনফরমেটিভ মনে হবে তোমাদের কাছে এবং ফ্রুটফুল মনে হবে। আদারওয়াইজ যদি হারি আপ করো, যে তাড়াতাড়ি করো, তাহলে কিন্তু কোনো কিছু শিখতে পারবে না, সব কিছু মাথার উপর দিয়ে যাবে। সো ফ্রেন্ড, লেটস ক্র্যাক ইট। কোয়েশ্চেন নাম্বার 1, মৌলিক অধিকারের রক্ষাকর্তা হলেন, নিচের কে হলেন মৌলিক অধিকারের রক্ষাকর্তা? কে আমাদের সেই মৌলিক অধিকারগুলোকে রক্ষা করে? তো এক্ষেত্রে সুপ্রিম কোর্ট হবে, হাইকোর্ট হবে, অথবা এ এবং বি হবে। তো অনেকেই তোমরা আনসার করে দিয়েছো, দ্যাট ইজ অপশন সি। কিন্তু এখানে শুধু যা সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট হবে না, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটোই আমাদের যে মৌলিক অধিকারকে রক্ষা করে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2, ভারতের সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে কয় ভাগে ভাগ করা হয়েছে? যে ভারতের সুপ্রিম কোর্টের সেই কার্যক্ষেত্রকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তো আশা করি জানার যে ফ্রেন্ড, আমরা তার আগেও ক্লাসে করেছি ক্লাসগুলোতে, যে সুপ্রিম কোর্টের সেই কার্যক্ষমতাকে, সেই কার্যাবলীকে, বিচার বিভাগ বা সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা, কার্য সংক্রান্ত যাবতীয় যে কাজগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সংবিধানের পঞ্চম খণ্ডের 4th অধ্যায়ের আর্টিকেল 124 থেকে 147-এর মধ্যে কিন্তু বলা হয়েছে। তো বাট আমাদের এখানে কোয়েশ্চেন সেটা নয়, কিন্তু আমাদের এখানে কোয়েশ্চেন কি, ভারতের সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে? ইয়েস, দ্যাট ইজ 4 ভাগে। ভারতের সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে 4 ভাগে ভাগ করা হয়েছে, এবং সেই 4 ভাগ হলো যে মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদানমূলক এলাকা, নির্দেশ, আদেশ ও লেকজারি এলাকা। সেই 4টি ভাগে সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এবং এবং এখানে মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকার মধ্যে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু বলা আছে যে কীভাবে হতে পারে, তো সেই সব কিছু আছে। তো বাট আমাদের মনে রাখতে হবে যে যদি সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রে কথা বলা হয়, তাহলে মনে রাখবে 4 এলাকা 4 ভাগে ভাগ করা হয়েছে, এবং সেগুলো হলো যে মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদানমূলক এলাকা, নির্দেশ, আদেশ ও লেকজারি এলাকা। সেগুলো হলো সেই 4 ভাগ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, কোন ক্ষমতাটি সুপ্রিম কোর্টের হাতে অর্পিত হয়নি? নিচের দেওয়া 4টি ক্ষমতার মধ্যে কোন ক্ষমতাটি সুপ্রিম কোর্টের হাতে নেই? সুপ্রিম কোর্ট চাইলে সেই ক্ষমতাটি বুক করতে পারে না। যেমন দেওয়ানি মামলার বিচার, অপশন বি মৌলিক অধিকার সংরক্ষণ, অপশন সি ফৌজদারি মামলার বিচার, অ্যান্ড অপশন ডি অন্য যে কোনো উদ্দেশ্যে নির্দেশ ও আদেশ জারির ক্ষমতা।
তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হবে? তোমরা অবশ্যই সবগুলো পরে কিন্তু ভালো করে করবে। তো রাইট অ্যান্সারটি কী হবে আমাদের? তোমরা জানো যে দেওয়ানি মামলার বিচার কিন্তু সুপ্রিম কোর্টে ক্ষমতা হয়েছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে ক্ষমতা রয়েছে দেওয়ানি মামলার বিচার, মৌলিক অধিকার সংরক্ষণ, সেগুলো কার দায়িত্ব? সুপ্রিম কোর্টের দায়িত্ব। আমরা কোয়েশ্চেন নাম্বার 1-এই পড়েছি, আমরা কোয়েশ্চেন নাম্বার 1-এও তো পড়েছি না, যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে বলা হয় যে মৌলিক অধিকার রক্ষাকর্তা। তাহলে আমাদের অপশন বি তো হতে পারে না, অপশন সি কী হতে পারে? যে ফৌজদারি মামলার বিচার। ফৌজদারি মামলার বিচারের জন্য সুপ্রিম কোর্টের ক্ষমতা রয়েছে। যেমন আপিল এলাকার মধ্যে যে ফৌজদারি মামলা ও দেওয়ানি মামলার বিচার সেগুলো কিন্তু পড়ে। আমরা পড়েছি যে সুপ্রিম কোর্টের চারটি কার্যক্ষেত্রকে সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে 4টি ভাগে ভাগ করেছে, এবং সেই 4টি ভাগের মধ্যে যে আপিল এলাকার মধ্যে কিন্তু দেওয়ানি মামলার বিচার এবং ফৌজদারি মামলার বিচার হয়। তাহলে অপশন ডি। তোমরা বলতে পারছো স্যার আপনি তো একটি অপশন পড়েছিলেন, অপশন সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রে 4 নম্বর ভাগটি পড়েছিলেন যে নির্দেশ, আদেশ ও লাক্সারি করার এলাকা। সো ফ্রেন্ড, এখানে কিন্তু নির্দেশ, আদেশ, লাক্সারি এলাকা তো আছে, বাট সেটা কিন্তু অন্যভাবে দিয়েছে আমাদের অপশনটি। অন্য যে কোনো উদ্দেশ্যে অ্যাকচুয়ালি সংবিধান ছাড়া অন্য যে কোনো উদ্দেশ্যে বলা হচ্ছে যে লেখ, নির্দেশ, আদেশ জারি করার ক্ষমতা। সেই ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট করতে পারে না, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের হাতে নেই সে ক্ষমতা। সংবিধানে শুধু সেরকম বলা হয়েছে যে সংবিধানের 3য় অংশে উল্লেখিত মৌলিক অধিকারগুলিকে বলবৎ ও কার্যকর করার জন্য যে কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে, এবং সুপ্রিম কোর্ট এই অধিকারগুলোকে সংরক্ষণ করতে পারে। তার মধ্যে যেমন সুপ্রিম কোর্ট চাইলে নির্দেশ, আদেশ ও লাক্সারি সেগুলো করতে পারে, বাট এখানে অন্য যে কোনো উদ্দেশ্যে মিন্স তার থেকে বাইরে গিয়ে অন্য যে কোনো উদ্দেশ্যে সংবিধান বা সুপ্রিম কোর্ট লেখ বা নির্দেশ, আদেশ জারি করবে, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট করতে পারে না। তো আমাদের সেক্ষেত্রে অপশন ডি হবে যে সঠিক উত্তরটি ফ্রেন্ড, অপশন ডি হবে যে রাইট অ্যান্সারটি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ফ্রেন্ড। জেলা আদালতের শীর্ষে রয়েছে, জেলা আদালতের শীর্ষে কোন আদালতটি রয়েছে? অপশন এ অভার বিচারকের আদালত, অপশন সি জেলা বিচারকের আদালত, অপশন সি মুনসেফের আদালত, অপশন ডি ন্যায় পঞ্চায়েত। সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কোনটি হবে? জেলা আদালতের শীর্ষে কোনটি রয়েছে নিচে? ইয়েস, তোমরা জানো যে জেলা আদালতের শীর্ষে কোনটি থাকতে পারে? দ্যাট ইজ দ্য জেলা বিচারকের আদালত। ইয়েস, জেলা বিচারকের আদালতই রয়েছে জেলা আদালতের মধ্যে সবচেয়ে শীর্ষস্থানে, সবচেয়ে উপরে আছে। নেক্সট কোয়েশ্চন। দিল্লির জন্য স্বতন্ত্র হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। দিল্লির জন্য স্বতন্ত্র হাইকোর্ট, সেই হাইকোর্টটি স্বাধীন হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কবে? কোন সালে সেটি প্রতিষ্ঠিত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ফ্রেন্ড। যারা পড়াশোনা করছো অনেকদিন যাবৎ কনস্টিটিউশন, তারা তো অবশ্যই বুঝবে যে কোয়েশ্চেনগুলো কতটা তোমাদের এক্সামের সাথে রিলেটেড। তোমরা আমাদের ক্লাস থেকে শিখতে পারছো কি না ফ্রেন্ড? অবশ্যই বলবে যে আমাদের ক্লাসগুলো কীরকম লাগছে। যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করবে আমাদের সাথে যে স্যার ক্লাসগুলো ভালো লাগছে এবং তার থেকে অনেক কিছু শিখতে পাচ্ছি। যদি সেরকমটা মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর পাশাপাশি যারা দেখো এখন পর্যন্ত লাইক শেয়ার করেন অবশ্যই করে নাও ফ্রেন্ড। আমরা বলেছিলাম যে তোমরা যেসব ক্লাসগুলো কিন্তু বেশি পছন্দ করছো এবং যেসবের উপর কমেন্ট এবং লাইক বেশি করছো সেসব ক্লাসগুলো কিন্তু বেশি সংখ্যক করাবো। আদারওয়াইজ তোমরা যেসব ক্লাসগুলো সেভাবে পার্টিসিপেশন পাচ্ছি না, তো কীভাবে করি বলো তো? বাট আমরা সবগুলো করবো, আমরা যেগুলো করেছি তোমাদেরকে প্রমিস করেছি সবগুলো করবো। ইভেন নয় এমনটা নয় যে করবো না, সেগুলো দেখছো না বলে করবো না, বাট করবো কিছুদিন পরে অন্তত করছে, ঠিক আছে? এখন যেহেতু অ্যাকচুয়ালি যে সমস্যাগুলো চলছে সেরকম পরিস্থিতি অনেকেই আছে যে পড়াশোনা থেকে দূরে চলে গেছো। তো আমরা চাইছি যে এইসব ক্লাসগুলো যেগুলো কমন ক্লাস সবাই দেখছে, তো সেসব ক্লাসগুলো দিয়ে অন্তত সবাইকে যাতে আবার সেই ট্রেকে আনতে পারি, তারপরে আমরা সেভাবে করছি। কোয়েশ্চেন নাম্বার 5 সঠিক উত্তরটি কী হবে যে ফ্রেন্ড? দিল্লির জন্য স্বতন্ত্র হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 5, দ্যাট ইজ অপশন সি 1966 সালে 1966 সে দিল্লির জন্য স্বতন্ত্র বা স্বাধীন হাইকোর্ট সেটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চন। সো ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 6 খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলোর সাথে আমরা প্রত্যেকদিন ডে টু ডে লাইফে সেগুলোর সাথেই চলি। তো বলতে পারতো স্যার কীভাবে চলি আমরা? চলুন তো দেখা যাক কীভাবে আমরা এই কোয়েশ্চনটি আমাদের লাইফের সাথে রিলেটেড। আমরা প্রত্যেকদিন অনেকেই আছো যারা এগুলোর সাথে কিন্তু রিলেটেড। অ্যাকচুয়ালি ডে টু ডে কোনো সমস্যা নিয়ে যখন আমরা কোনো সমস্যা দেখা যায় কোনো 2 বা ততোধিক দলের মধ্যে, তখন এগুলাই আসে আমাদের। তো চলো কোয়েশ্চন নাম্বার 6 মাধ্যমে আরও বুঝে নিই। বিরোধ নিষ্পত্তির এক অভিনব বিকল্প রূপ বলে চিহ্নিত করা হয়। যে বিরোধ নিষ্পত্তির জন্য নিচের কোনটি এক অভিনব বিকল্প রূপ বলে চিহ্নিত করা হয়? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং লোক আদালত। অভিনব বিকল্প।
তোমরা জানো যে ফ্রেন্ড, প্রাচীনকাল থেকে যে গ্রামের মানুষরা, গ্রামের প্রবীণদের মধ্যস্থতায় কিন্তু বিরোধ নিষ্পত্তি করা হতো। যে আমরা দেখতাম যে যখন কোনো পাড়ার মধ্যে দুই বা ততোধিক পরিবারের মধ্যে যদি সমস্যা হয়, তারা কিন্তু আদালতের বাইরেই তাদের সেই সমস্যার সমাধান করে নিত। আদালতের বাইরে সেই গ্রামের প্রবীণদের মধ্যস্থতায় কিন্তু সেই বিবাদ বা বিরোধ নিষ্পত্তি করা হতো। এবং সেই গ্রাম পঞ্চায়েতের পাস পরামর্শ নীতির উপর কিন্তু ভিত্তি করেই যে বর্তমানে সেইটি গঠিত। তো এখন বলতে হবে তোমাদের কোয়েশ্চন নাম্বার 6, যে বিরোধ নিষ্পত্তির এক অভিনব বিকল্প রূপটির নিচে কোনটি বলে বিবেচিত করা হবে? তো সেটি হবে যে লোক আদালত। তো লোক আদালতে হবে সেটি, যেটি সাধারণ আদালত ছাড়া বিবাদ নিষ্পত্তির একটি বিকল্প ব্যবস্থা বলে হয় লোক আদালতকে। সেগুলো কিন্তু সাধারণ আদালতের মতো নয় ফ্রেন্ড, সেগুলো সাধারণ আদালতের মতো নয়, সাধারণ আদালতের বাইরে সো গ্রামের প্রবীণদের দ্বারা সেই বিরোধে নিষ্পত্তি করা হতো। তো সেক্ষেত্রে কিন্তু সাধারণ আদালতে যেতে হতো না, তখন যখন কোনো বিরোধ দেখা দিত তখন সেটা সলভ করা হতো। এবং সেটি স্টার্ট হয় প্রথমবারের মতো 1982 14 মার্চ, যে 1982 সালে 14 মার্চ সেটি প্রথম শুরু হয় ভারতের গুজরাট রাজ্যে। গুজরাটে চালু হওয়ার মধ্য দিয়ে সেটি প্রথম ভারতেই ব্যবস্থার সূত্রপাত হয়েছিল 1982 সালে 14 মার্চ। কোয়েশ্চন নাম্বার 7, যে কনজিউমার প্রোটেকশন রুলস প্রণীত হয়েছিল সেটি কোন বছর সেটি প্রণীত হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 7, সো সেটি কবে হয়েছিল ফ্রেন্ড কনজিউমার প্রোটেকশন রুলস? তো সেটি হয়েছিল আমাদের অপশন বি 1986। 1986 সালে সেটি যে কনজিউমার প্রোটেকশন রুলস সেটি প্রণীত হয়েছিল 1986 সালে, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চন, খাদ্যদ্রব্য ভেজাল প্রতিরোধ আইন, খাদ্যদ্রব্য সম্বন্ধে সেই ভেজাল প্রতিরোধ আইন কত সালে প্রণীত হয়েছিল? এগুলো ফ্যাক্টগুলো তোমাদের মেমোরাইজ করে নিতে হবে, যে এগুলোর জন্য কোনো ট্রিক নাই যে আমাদের কাছে যে তোমাদেরকে দিয়ে দেবো বা শিখে নিলে। তো এগুলো যত পারবে প্র্যাকটিস করবে, রিভাইজ করবে, ওয়ান্স এগেন রিভাইজ করবে, তাহলে কিন্তু সবগুলো মনে হয়ে যাবে ফ্রেন্ড। সো ডিয়ার ফ্রেন্ডস, সো খাদ্যদ্রব্য ভেজাল প্রতিরোধ আইন কত সালে প্রণীত হয়েছিল? সেটি হয়েছিল কোয়েশ্চন নাম্বার 8-এর দ্য অপশন সি 1954। 1954 সালে সেই খাদ্যদ্রব্য ভেজাল প্রতিরোধক আইন সেটি প্রণীত হয়েছিল। এবং মনে রাখবে যে কনজিউমার প্রোটেকশন আইন সেটি হয়েছিল 1986 সালে। নেক্সট কোয়েশ্চন, এগুলোর জন্য কোনো শর্টকাট নেই। যদি বলতে পারো যে স্যার কোনো শর্টকাট আছে কি, শেখার জন্য কোনো শর্টকাট নেই। এগুলো যত পারবে রিভাইজ করবে, পড়বে, ততই সেগুলো মনে রাখতে সুবিধা হবে। আদারওয়াইজ তার থেকে কোনো রাস্তা নেই যে শর্টকাট বলে। কোয়েশ্চন নাম্বার 9, সংবিধানে কত নং দ্বারাই ভারতীয় বিচার ব্যবস্থা নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে? আমরা পড়েছিলাম আগে, যে আমরা সেটা আগেও করেছিলাম, এখন আশা করি কেউ বলবে না যে সংবিধানে কত নং দ্বারাই যে ভারতীয় বিচার ব্যবস্থা নিয়ে বিস্তৃত বর্ণনা করা হয়েছে। কোয়েশ্চন নাম্বার 9। তো এই কোয়েশ্চনটি যাতে কারো যাতে ভুল না হয়, যদি এখনও ভুল করো তা দ্যাট মিনস কিন্তু তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি এবং আজকের ক্লাসটিও প্রথম থেকে দেখোনি, স্কিপ করে চলে এসেছো। তো ফ্রেন্ড, এই কোয়েশ্চনে যাতে কারোর যাতে না ভুল হয়, কারণ এগুলো আমরা অনেকবার রিভাইজ করেছি। ইয়েস, ভেরি গুড অল। যারা করতে পেরেছো দ্যাট মিনস তোমরা প্রথম থেকে দেখেছো, আর যারা করতে পারোনি তো কী করেছো তোমরা দেখোনি কিন্তু ফ্রেন্ড। তো আমরা অলরেডি 3-4 বার বলে দিয়েছি সেই কোয়েশ্চনটি আনসার। কোয়েশ্চন নাম্বার 9-এর সঠিক উত্তরটি হবে যে 124 থেকে 147 নং দ্বারাই 124 থেকে 147 নং দ্বারাই সংবিধানের যে ভারতীয় বিচার ব্যবস্থা নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে কেন্দ্রীয় বিচার বিভাগ নিয়ে, অর্থাৎ সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা, কার্য সংক্রান্ত যাবতীয় বিষয়াদি নিয়ে সেখানে উল্লেখ করা হয়েছে। কোয়েশ্চন নাম্বার 2, সুপ্রিম কোর্ট কত ধরনের লেখ জারি করতে পারে? কোয়েশ্চন নাম্বার 10, দ্য সুপ্রিম কোর্ট কত ধরনের লেখ জারি করতে পারে? তো সুপ্রিম কোর্ট কত ধরনের লেখ জারি করতে পারে? সেটি হবে যে সুপ্রিম কোর্ট 5 ধরনের লেখ জারি করতে পারে। ইয়েস পেন, সুপ্রিম কোর্ট কত ধরনের লেখ জারি করতে পারে? সেটি হবে যে 5 ধরনের। নেক্সট কোয়েশ্চন, প্রধান বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকেন? যে একজন প্রধান বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টে টোটাল কতজন বিচারপতি থাকেন? কোয়েশ্চন নাম্বার 11, তোমরা সেটা জানো যে ফ্রেন্ড সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকেন? দ্যাট ইজ 31 + 30, দ্যাট মিনস কি 31, দ্য টোটাল
31 জন বিচারপতি থাকে। প্রধান বিচারপতি কিন্তু সুপ্রিম কোর্টে 31 জন টোটাল বিচারপতি থাকে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12, যে সুপ্রিম কোর্ট কখন রাষ্ট্রপতিকে আইন সংক্রান্ত বা আইনানুগ পরামর্শ দেন? যে সুপ্রিম কোর্ট কখন রাষ্ট্রপতিকে পরামর্শ দেন? তোমরা জানো যে ভারতের সংবিধানে কিন্তু সেরকমভাবে বলা হয়েছে যে পরামর্শদান এলাকার মধ্যে, আমরা পড়েছিলাম যে পরামর্শদান এলাকার মধ্যে সুপ্রিম কোর্ট ভারতের রাষ্ট্রপতিকে অবশ্যই পরামর্শ দিতে পারে। এক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতি আইন সংক্রান্ত বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে কিন্তু পরামর্শ চাইতে পারে, এবং সেগুলো বলা হয়েছে আর্টিকেল 143-তে। আর্টিকেল 143-তে সেগুলো বলা হয়েছে। তো এখানে আমাদের কোয়েশ্চন যে সুপ্রিম কোর্ট কখন রাষ্ট্রপতিকে আইনজ্ঞ অথবা আইন সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেন? সুপ্রিম কোর্ট মনে করলেই দেয়, যদি রাষ্ট্রপতি জানতে চায় তাহলে দেয়, জরুরি অবস্থা থাকাকালীন দেয়। সেক্ষেত্রে কখন দেয় সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে সেই পরামর্শ? কোয়েশ্চন নাম্বার 12, ইয়েস ফ্রেন্ড, আমরা পড়েছি যে ডেসক্রিপশনের মধ্যে যদি রাষ্ট্রপতি জানতে চায় অবশ্যই সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে পরামর্শ দেবে। ভারতের রাষ্ট্রপতি কিন্তু আইন সংক্রান্ত বিষয়ে যদি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে যদি পরামর্শ চায়, তবেই আর্টিকেল 143-তে বলা হয়েছে, এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেই রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকে। বাট সুপ্রিম কোর্ট যে পরামর্শ দেবে, রাষ্ট্রপতি কিন্তু সেই পরামর্শ গ্রহণে কখনো বাধ্য থাকে না। সুপ্রিম কোর্ট থেকে পরামর্শ নেওয়া হয় রাষ্ট্রপতির দ্বারা, বাট সুপ্রিম কোর্ট যে পরামর্শ দেবে কিন্তু রাষ্ট্রপতি সেই পরামর্শ গ্রহণ করতে বাধ্য নয়, কখনো যে করতে হবে সেই পরামর্শ তেমনটা নয়। কোয়েশ্চন নাম্বার 13, স্বাধীনোত্তর ভারতে প্রথম কোন হাইকোর্ট স্থাপিত হয়? যে স্বাধীনোত্তর ভারতে প্রথম কোন হাইকোর্ট স্থাপিত হয়েছিল? গুয়াহাটি, উড়িষ্যা, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। স্বাধীনোত্তর ভারতে প্রথম কোন হাইকোর্টে স্থাপিত হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 13, সো দ্যাট ইজ আমাদের অপশন সি, যে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট যে স্বাধীনোত্তর ভারতে প্রথম সেই হাইকোর্ট স্থাপিত হয়েছিল। সো দ্যাট মিনস তাহলে আমাদের ইয়ারটি কত হবে? কোন সালে সেই হাইকোর্টে স্থাপিত হয়েছিল? যে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টে স্থাপিত হয়েছে সেটি কোন সালে হবে? 1947 সালে, যে 1947 সেই হাইকোর্টটি প্রথম স্থাপিত হয়েছিল। তারপরে যেমন পাঞ্জাব হরিয়ানা পরে গুজরাট হাইকোর্ট, তারপর উড়িষ্যার রাজস্থান হাইকোর্টগুলো স্টেপ বাই স্টেপ হয়েছিল। বাট স্বাধীনতার পরে একমাত্র 1947 সালে সেই পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টটি স্থাপিত হয়েছিল। যদি প্রথম হাইকোর্টের কথা বলা হয় তাহলে কোনটি হবে? তাহলে সেটি হবে যে কলকাতা হাইকোর্টটি সেটি হয়েছিল যে ভারতের মধ্যে প্রথম হাইকোর্ট, এবং সেটি স্থাপিত হয়েছিল 1862, যে 1862। ইয়েস ফ্রেন্ড, দেখো 1862 সালে প্রথম কিন্তু হাইকোর্ট ভারতের মধ্যে হয়ে গিয়েছিল, কলকাতা হাইকোর্ট। এবং সেটি ক্ষমতাধীন এলাকা ছিল, যেমন ক্ষমতাধীন এলাকা ছিল পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেগুলো তাদের এলাকা ছিল। যেমন আমরা জানি যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু তারা সবকিছু কলকাতা হাইকোর্টের সাথে সবকিছু শেয়ার করে। তো সেটি স্থাপিত হয়েছিল 1862 সালে। এবং যদি স্বাধীনোত্তর কথা হলে, স্বাধীনোত্তর ভারতের যদি বলা হয় তাহলে হবে যে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট। এবং যদি এখানে দেওয়া আছে যে গুয়াহাটি, তাহলে বলতে পারছি স্যার গুয়াহাটি হাইকোর্টটি কবে হয়েছিল? ইয়েস পেন, গুয়াহাটি হাইকোর্টটি হয়েছিল 1948 সালে। তার এক বছর পরে হয়েছিল 1948 সালে গুয়াহাটি হাইকোর্টটি হয়েছিল। এবং সে উড়িষ্যা হাইকোর্টটি হয়েছিল কবে? উড়িষ্যা হাইকোর্টটি হয়েছিল সেমভাবে 1948 সালে গুয়াহাটি এবং উড়িষ্যা হাইকোর্ট দুটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টটি আছে যে 1947 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোয়েশ্চন, আশা করব ফ্রেন্ড আমাদের এই ইনফরমেটিভ ফ্যাক্টসগুলো তোমাদের কাজে লাগছে। যদি এইসব ক্লাসগুলো ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কী করবে, যারা এখন মতো লাইক এবং শেয়ার করেন অবশ্যই করে দাও। আমরা তোমাদের জন্য এইভাবে কিন্তু হার্ডওয়ার্ক করে নিয়ে আসছি, তোমরা অবশ্যই সেসব কিছু করে আমাদেরকে মোটিভেট করবে যাতে আমরা এরকম ক্লাস নিয়ে আসতে পারি। কোয়েশ্চন নাম্বার 14, বর্তমানে ভারতে কয়টি হাইকোর্ট আছে? যে বর্তমানে ভারতের মধ্যে এখন পর্যন্ত কয়টি হাইকোর্ট আছে? তো তোমাদের একটি অপশন রং হয়েছে, তো আমি একটু কারেকশন করে দিচ্ছি। এখানে 27 আছে, 28 হবে। ইয়েস ফ্রেন্ড, তো এখন তোমরা সবাই আনসার করবে যে বর্তমানে ভারতে কয়টি হাইকোর্ট আছে। তো এখন একটু কোয়েশ্চনটা একটু হার্ড হয়ে গেল না? অনেকে বলতে পারো যে স্যার আপনি অপশন সি করেছেন 28, দ্যাট মিনস এখন তো আমরা জানি যে অনেকে লজিক লাগাতে পারো, দ্যাট মিনস এখন আমাদের ইন্ডিয়ার মধ্যে 28 স্টেট আছে এবং 8 ইউনিয়ন টেরিটরি আছে। যেহেতু 28 অপশন আছে, দ্যাট মিনস তো 28ই হবে। ইয়েস, তো ফ্রেন্ড, তো যারা 28 আনসার করেছো দ্যাট মিনস কিন্তু হবে না, 28 কিন্তু নয়। ইয়েস, সো ফ্রেন্ড, আমাদের কিন্তু ভারতের মধ্যে বর্তমানে হাইকোর্ট আছে 25টি। এখন বলতে পারে স্যার 25টি কীভাবে? আমরা জানি যে প্রত্যেকটা স্টেটের জন্য একটি করে হাইকোর্ট থাকা দরকার বা আছে বোধহয়। তো
তো ফ্রেন্ড সেরকমটা না, কিন্তু অনেকগুলো হাইকোর্ট আছে যেমন অন্যান্য হাইকোর্টগুলির সাথে তাদের সব কিছু শেয়ার করে। তো সেমভাবে যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিন্তু কোনো হাইকোর্ট নেই, তারা কোথায় শেয়ার করে? তারা কলকাতা হাইকোর্টের সাথে সব কিছু শেয়ার করে। সেমভাবে তার জন্য বর্তমানে ভারতের মধ্যে 25টা হাইকোর্ট আছে, 28 নয় কিন্তু। কেউ 28 স্টেট দেখে 28 হাইকোর্ট কখনো ক্লিক করবে না। সো ফ্রেন্ড আমাদের সঠিক উত্তরটি 25টি, মনে রাখবে 25 হাইকোর্ট। সো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। কোন মামলায় সুপ্রিম কোর্ট বলে যে, নিচের কোন মামলায় সুপ্রিম কোর্ট বলেছে, কি বলেছিল? যে ধর্মনিরপেক্ষতায় ধারণার অর্থ হলো রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। ধর্মনিরপেক্ষতার কথার অর্থ কি? যে রাষ্ট্রে কোনো ধর্ম থাকবে না, এবং সেটি বলেছিল নিচের কোন মামলায় সেটি বলেছিল? কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 সঠিক উত্তরটি কী হবে যে ফ্রেন্ড, সেটি কোন মামলায় বলেছিল? যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। আমরা জানি যে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। তো সেক্ষেত্রে আমাদের ভারতে জানি যে কোনো রাষ্ট্রীয় ধর্ম বলে কিছু নেই, সেই ক্ষেত্রে সব ধর্ম ইকুয়ালি আমাদের রাষ্ট্রের কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং ভারত কোনো বিশেষ ধর্মের প্রতি কোনো পক্ষপাতিত্ব দেখাবে না। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে? ধর্মনিরপেক্ষ ধারণার অর্থ হলো রাষ্ট্রে কোনো ধর্ম থাকবে না। সেক্ষেত্রে সেটি দিয়েছিল কেশবানন্দ মামলা। ইয়েস, কেশবানন্দ ভারতী মামলায় 1973, সেই মামলায় সেটি দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই রায়টি দিয়েছিল যে ধর্মনিরপেক্ষতায় যে রাষ্ট্রে কোনো ধর্ম থাকবে না। নেক্সট কোয়েশন ফ্রেন্ড, সবাই অবশ্যই বলবে যে আমাদের ক্লাসগুলো কীরকম লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এন্ড অফ দ্য ক্লাস কমেন্ট করবে। যারা লাইভ চ্যাট বক্সে কমেন্ট করো তাদের ফ্রেন্ড সবাই তো কমেন্টে রিপ্লাই দিতে পারে না, তোমরা চাইবে যে কমেন্ট সেশনে কমেন্ট করতে। যারা কমেন্ট করছো লাইভ চ্যাট বক্সে তারা তো অবশ্যই ভালো করছো, বাট যারা করছো না কমেন্ট সেশনে করবে। তোমরাও গিয়ে কমেন্ট সেশনে করবে, সেখানে সবাই দেখতে পারে সেই কমেন্ট, আমরাও দেখতে পারি সব সময়। তোমরা অবশ্যই সেখানে কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে অন্যরাও দেখতে পারবে তোমাদের কমেন্ট, তোমরা কি করছো। কোয়েশ্চন নাম্বার 16। বর্তমানে ভারতে বিচারপতি নিয়োগের পদ্ধতি হলো, যে বর্তমানে যে ভারতে বিচারপতি নিয়োগ করা হয় সেক্ষেত্রে কোন পদ্ধতির দ্বারা নিয়োগ করে বা কিসের দ্বারা নিয়োগ করা হয়? কোয়েশ্চন নাম্বার 16। তোমরা দেখছো যে ফ্রেন্ড আমরা কিন্তু তোমাদের সুবিধার্থে কিন্তু এখন 3টি করে ক্লাস দিচ্ছি, এবং আগামী দিনগুলোতে প্ল্যান আছে 4টি করে ক্লাস দিতে। ইয়েস, 4টি করে ক্লাস দিব, 4টি করে ক্লাস। তোমরা এমনটা নয় যে ফ্রেন্ড তোমরা দেখতে পেয়েছো যে আমরা শুরু করেছি তো চ্যানেল বেশি দিন হয়নি, তো যতদিনের মধ্যে শুরু করেছি আমরা কিন্তু এমনটা কখনো করিনি। জাস্ট এক্সাম আসলো এবং ক্লাসগুলো নিয়ে আসলাম, এক্সাম শেষ মানে আমাদের চ্যানেলও বন্ধ, তোমাদেরও ক্লাস দেওয়া বন্ধ। আমরা কিন্তু সেরকমটা আমাদের বেনিফিট কিন্তু কখনো দেখিনি। আমরা শুধু তোমাদের বেনিফিটের কথা চিন্তা করে, তোমাদের সব কিছু দেওয়ার চিন্তা করে কিন্তু আমরা ক্লাসগুলো মিস করিনি। তো আমরা সেমভাবে এখন দেখো এক্সাম চলছে না, তবুও এরকম পরিস্থিতি কিন্তু আমরা ক্লাসগুলো কন্টিনিউ রাখছি, একমাত্র তোমাদের সেই সব মাথায় রেখে যে আমরা কীভাবে তোমাদের সাথে এভাবে করতে পারি, চিট করতে পারি। শুধু এক্সামের সাথে নিয়ে আসলাম, কিছু কুয়েশন নিয়ে আসলাম, ইম্পর্টেন্ট দেখে বাস করাচ্ছি, অ্যান্ড অন্যান্য দিনগুলোতে আমরা বাস টোটালি অফ। তো সেরকমটা কিন্তু আমরা কখনো করিনি। তো তোমরা অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ট্রাস্ট করতে পারো, এবং আমরা ফ্রেন্ড নতুন কিছু প্ল্যান করছি। আমরা আপকামিং ডেজগুলোতে তোমাদের জন্য নিয়ে আসবো, আমরা কিছু চ্যানেলকে আপডেট করছি, আমরা কিছু আমাদের চ্যানেলে কিছু অ্যাড করতে যাচ্ছি, নতুন কিছু। তো তোমরাও হেল্পফুল হবে, আশা করি আমাদের সেই ইনিশিয়েটিভ দ্বারা হেল্পফুল হবে। আমরা তার উপর কাজ করছি, কাজ চলছে। তো যখন সাকসেস হবে কাজটি, তখন অবশ্যই তোমাদের সবাইকে দেখাবো। তো আমরা নতুন কিছু নিয়ে প্ল্যান করছি, ঠিক আছে? তো আশা করি সেখানে তোমরা সবাই এনজয় করবে। এখন সেখানে তোমরা ভালো ভালো অনেক কিছু শিখতেও পারবে, অনেক কিছু ইনফরমেটিভ তোমাদের কাছে ভালোও লাগবে। তো অবশ্যই আমরা সেরকম একটা প্ল্যান করছি। কোয়েশ্চেন নাম্বার 16। বর্তমানে ভারতে বিচারপতি নিয়োগের পদ্ধতি হলো, কোয়েশ্চেন নাম্বার 16 তোমরা আনসার করে দিয়েছো, দ্যাট ইজ অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 16 সঠিক উত্তরটি হবে যে অপশন বি, কলেজিয়াম দ্বারা। যে বর্তমানে ভারতে বিচারপতি নিয়োগ পদ্ধতি হলো, তখন সময় ভারতে বিচারপতি নিয়োগ পদ্ধতি হলো যে কলেজিয়াম দ্বারা বিচারপতি নিয়োগ করা হতো, এবং সেটি শুরু হয়েছিল যেমন 1993, যে 1993 সালে প্রবর্তিত হয়েছিল কলেজিয়াম পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়োগ করত। বাট 2014 সালে, এটি কিন্তু তখন প্রথমের কথা বলা হচ্ছে, বর্তমান সময়ের কথা নয়, প্রথমের কথা বলানো হচ্ছে সেক্ষেত্রে। এবং 2014 সাল থেকে জাতীয় বিচার বিভাগীয় নিয়ন্ত্রণ কমিশন গঠন করা হয়, এবং বর্তমানে সেই কমিশনের দ্বারাই যে বিচারপতিদের নিয়োগ করা হয়। ভারতের প্রত্যেকটি অঙ্গরাজ্য, সবকটি অঙ্গরাজ্যের মধ্যে সেগুলো করা হতো, ভারতের সবগুলো রাজ্যের মধ্যেই সেগুলো করা হয়। এখন 2014 সাল থেকে জাতীয় বিচার বিভাগ নিয়োগ কমিশন দ্বারা সেগুলো করা হয়, বা প্রথমে করা হয়েছিল কিন্তু কলেজিয়াম দ্বারা, এবং সেগুলা 1993 সেগুলো ইনিশিয়েটিভ করা হয়েছিল, এবং রাষ্ট্রপতির দ্বারাই
হাইকোর্টে বিচারপতি অন্যান্যদের নিয়োগ করা হতো। নেক্সট কোয়েশ্চন নাম্বার 17, সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারীকে নিচের কে হন সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা করতে পারে? সুপ্রিম কোর্ট, সংসদ, রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্ট, সংসদ, রাষ্ট্রপতি সেভাবে কে হতে পারে? তোমরা সবাই জানো, তো আমরা তার উপরে কিন্তু আজকে ক্লাস। তোমরা কেউ ভুল করেও বলবে না যে স্যার রাষ্ট্রপতি, তোমরা কেউ কিন্তু ভুল করেও বলবে না যে রাষ্ট্রপতি সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী। ইয়েস, নো ফ্রেন্ড, রাষ্ট্রপতি কখনো না। তো সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যে অপশনে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টই হলো যে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী। ঠিক আছে, নেক্সট কোয়েশন। সো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের নেক্সট কোয়েশন, সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধি করতে পারে নিচের কার দ্বারা সেটি করা হয়? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সংসদ। সেক্ষেত্রে কে করতে পারে? সেগুলো যদি এই কোয়েশনগুলো যদি মিস করো তাহলে কিন্তু সবার জন্য পানিশমেন্ট আছে ফ্রেন্ড, কারণ এগুলো আমরা তো বারবার করিয়েছি। যদি এগুলো আবার মিস করো দ্যাট মিন্স কিন্তু তোমাদের জন্য স্ট্রিক্ট পানিশমেন্ট আছেই। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর ঠিক হবে সংবিধানের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করতে পারে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদ দ্বারা। ইয়েস, ভেরি গুড অল। সো ইউ আর রিয়েলি গুড যে তোমরা সবাই আনসার করতে পেরেছো, দ্যাট মিন্স তোমাদের সবার মনে আছে। তো দ্যাট ইজ অপশন 18 সি, যে সংসদ দ্বারা। কিন্তু সংসদ দ্বারা কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধি করতে পারে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হবে না, যে প্রধানমন্ত্রী চাইলে বৃদ্ধি করে দিল, 5 জনের জায়গায় আরেকজন অ্যাড করে দিল, সেমনটা কখনো হবে না। সংসদের মধ্যে সেগুলো পাশ করতে হবে, তারপর সংসদে সে ডিসিশন নেবে যে বিচারপতির সংখ্যা বৃদ্ধি করা। আমরা জানি রাষ্ট্রপতি সে বিচারপতির শপথ বাক্য পাঠ করান, বা রাষ্ট্রপতি তো বিচারপতির সংখ্যা বৃদ্ধি করে না, বাট একমাত্র সংসদে সেগুলো করতে পারে। নেক্সট কোয়েশন নাম্বার 19, কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনাটিকে সংবিধানের অংশরূপে গণ্য করা হয়েছে? নিচের কোন মামলায় সুপ্রিম কোর্ট বলেছে প্রস্তাবনাটি, দ্যাট মিনস প্রিয়াম্বল, সংবিধানের একটি অংশরূপে গণ্য করা হয়েছে? কোয়েশ্চন নাম্বার 19 সঠিক উত্তরটি কি? কোন মামলায় সুপ্রিম কোর্ট ভারতের প্রস্তাবনাটি অর্থাৎ প্রিয়াম্বলটি সংবিধানের অংশরূপে গণ্য করা হয়েছে? কোয়েশ্চন নাম্বার 19 সঠিক উত্তরটি যে হবে যে ফ্রেন্ড অপশনে যে বোম্বাই বনাম ভারত সরকার, যে বোম্বাই বনাম ভারত সরকার সেই মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনাটি সংবিধানের অংশরূপে গণ্য করা হয়েছে। নেক্সট কোয়েশন, অস্থায়ী বিচারপতি নিয়োগ করা যায়, যে অস্থায়ী বিচারপতি নিয়োগ করা যায় কীভাবে নিয়োগ করে বা কে নিয়োগ করে থাকে? যে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, জেলা আদালতে, সবজন আদালতে। কোথায় অস্থায়ী বিচারপতি নিয়োগ করা হয়? সো কোথায় অস্থায়ী বিচারপতি নিয়োগ করা হয়? সেক্ষেত্রে যারা অপশন এ, অপশন বি, অপশন সি আনসার করেছে দ্যাট মিনস ফ্রেন্ড কিন্তু সবগুলো সঠিক উত্তর হবে। সব ধরনের আদালতে কিন্তু অস্থায়ী বিচারপতি কিন্তু নিয়োগ করা যায়, অস্থায়ী বিচারপতি নিয়োগ করা যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমাদের সঠিক উত্তরটি হবে যে সব ধরনের আদালতে। সো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমরা অবশ্যই বলবে যে আমাদের ক্লাসগুলো কীরকম লাগলো। আমরা তোমাদের জন্য দেখো যে আমরা ব্যাক টু ব্যাক অনেকগুলো ক্লাস দিচ্ছি এবং ক্লাসের সংখ্যা বাড়াচ্ছি। তোমরা অনেক দিন ধরে তোমাদের ডিমান্ড ছিল যে স্যার 8টা ক্লাস করুন, তো রাতে 8টা ক্লাসও হচ্ছে। তো আমরা প্ল্যান করছি যে আপকামিং ডেজগুলোতে আমরা 4টি ক্লাসও দিতে, বাট আমরা প্রমিস করেছি না যে কবে থেকে দিব, বাট আমরা ট্রাই করবো যে আর 4টি ক্লাসও দিতে। তো সেরকমটা প্ল্যান করছি, তোমরা আশা করি সেসব থেকে হেল্পফুল হবে। আর যদি আমাদের সেই ইনিশিয়েটিভগুলো হেল্পফুল হয়, ভালো লাগে, অবশ্যই তোমরা যারা এখন মতো লাইক এবং শেয়ার করুন অবশ্যই করে নেবে। যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই করে নেবে। অনেকে বলো যে সাবস্ক্রাইব নোটিফিকেশন পাচ্ছ না, তো তার জন্যই পাচ্ছ না। সাবস্ক্রাইবের পাশে থেকে বেল আইকনটি বুঝে প্রেস করুন, তার জন্য পাচ্ছ না। তাছাড়া আমরা টেলিগ্রামের মধ্যেও ক্লাসের ইভেন্ট শেয়ার করে দিচ্ছি, সেখান থেকেও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। সো ফ্রেন্ড, সো বলো তোমাদের পড়াশোনা কীরকম চলছে, এরকম পরিস্থিতিতে তোমাদের পড়াশোনা কীরকম চলছে, এবং আশা করবো যে অনেকে ভ্যাকসিন নিয়েছো। সো যারা নেওনি অবশ্যই যদি সুযোগ পাও অবশ্যই নিয়ে নেবে, অবশ্যই। পাশাপাশি যাতে পড়াশোনা যাতে স্টপ না হয় সেগুলোও ধ্যান রাখবে, যাতে পড়াশোনাটাকে কন্টিনিউ রাখা যায়। তার জন্য যতটা পারবে ফিজিক্যালি এবং মেন্টালি ফিট রাখবে নিজেকে, এবং আমরাও প্রত্যেকটা ক্লাসে চাচ্ছি যে তোমাদেরকে সেইভাবে রাখতে। এবং আশা করবো যে তোমরা যারা আমাদের সাথে আছো তাদেরকে কখনো যে পড়ার থেকে ডিমোটিভেটেড হতে দেবো না। আমরা বিলিভ করি যে পড়া থেকে ডিমোটিভেট কখনো হতে দেবো না। আমরা যতদিন আছি তোমাদের পাশে অবশ্যই আপ টু এক্সাম অবধি, বা যতদিন তোমরা আমাদের সাথে আছো, আমরা শুধু এক্সাম অবধি নই, যতদিন তোমরা আমাদের সাথে থাকবে এবং আমরা তোমাদের সাথে আছি ততদিন আমরা পড়াশোনার পাশাপাশি তোমাদেরকে মোটিভেট করে দেবো। কখনো পড়াশোনা থেকে দূরে ভাগতেই দেবো না। আমরা যদি পড়াশোনা থেকে দূরে চলে যাও তাহলেও আমরা ধরে নিয়ে আসবো। সো ডোন্ট ওয়ারি, যারা আমাদের সাথে আছো দ্যাট মিনস কিন্তু তোমরা আমাদের সাথে লক, তোমরা আমাদের থেকে সেই লক ব্যাঙ্কে বেরোতে আর পারবে না। সো ফ্রেন্ড,
এই ছিল আজকে আমাদের ক্লাস। তো ক্লাসের পাশাপাশি কিছু কথা বলা দরকার অবশ্যই, যে ক্লাস শুধু জাস্ট কোয়েশ্চেন আনসার হবে সেরকমটা কখনোই না। তার জন্য আমরা কিছু বলতে ট্রাই করি, তোমাদেরও যাতে ক্লাসে ভালো লাগে। তো তার জন্য অবশ্যই বলবে, তোমাদের কিছু বলার শেয়ার করা থাকলে অবশ্যই বলবে। তোমাদের থেকে আমরা অনেক কিছু মোটিভেট হওয়ার অনেক কিছু আছে, তোমরা অবশ্যই আমাদের মোটিভেট করার জন্য সেসব কিছু করবে, যাতে আমরা মোটিভেট হতে পারি, যে এগুলো কন্টিনিউ রাখতে পারি। সো ফ্রেন্ড, তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হবে, সেখানে আমাদের ক্লাসের সকল আপডেট, পিডিএফ, নোটিফিকেশন সব কিছু সেখান থেকে ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে পারবে। তো ফ্রেন্ড, থ্যাংক ইউ যারা আমাদের সাথে লাস্ট অবধি ছিলে। তাহলে ফ্রেন্ড, আজকে এতটুকুই ক্লাস থাক। স্টে সেফ, স্টে হেলদি। সো আবার দেখা হবে আগামী দিন। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ।